পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। তাবুর শহর মিনার পথে লাখ লাখ হাজি, পরদিন আরাফাতের ময়দানে যাত্রা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির বানে রাজধানীবাসী। কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়, সময় মতো ছেড়ে যাচ্ছে সব ট্রেন, সড়কেও স্বস্তির যাত্রা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মক্কা নগরী থেকে তাবুর শহর মিনার পথে রওয়া হয়েছেন লাখ লাখ হাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে আজ সারাদিন ও রাত হাজিরা অবস্থান করবেন মিনায়। পরদিন সেখান থেকে রওনা হবেন আরাফাতের ময়দানে। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। আজ ৮ জিলহজ। এদিনকে বলা হয় ইয়ামুত তারবিয়া, অর্থাৎ পানি সংগ্রহ ও প্রস্তুতির দিন। এই দিনটিতে হজ যাত্রীরা মক্কা থেকে মিনায় এসে অবস্থান করেন। নবীজির সুন্নত অনুসারে আজকের দিন মিনায় অবস্থান করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাত যাপন করা হজের অন্যতম সুন্নাহ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ জিলহজ মিনায় গমন করে সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করেন। এরপর আরাফার উদ্দেশ্যে রওনা হন। মিনা মূলত একটি উপত্যকা, যেখানে লাখো তাঁবুতে হাজিরা অবস্থান করেন। শৃঙ্খলা, ধৈর্য এবং ইবাদতের চর্চা দেখা যায় এখানে। কেউ নামাজে, কেউ কোরআন তেলাওয়াতে, আবার কেউ বা পরের দিনের আরাফার দিনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। মিনায় অবস্থান শুধু একটি রাত কাটানো নয়, এটি রুহানি যাত্রার সূচনা ও আত্মশুদ্ধির প্রস্তুতি পর্ব। নবীজির ভাষ্যমতে হজ হল ইবাদত, নিয়ম, ধৈর্য ও নিয়তের সম্মিলন, আর মিনার রাত হল তার সূচনা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন এবং সাভারের নবীনগরে আছেন সহকর্মী মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রবিন, বিষয় যদি জানাতে চাই এবারের ঈদ যাত্রা, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে তুলনামূলক স্বস্তিদায়ক। এখন পর্যন্ত রাজধানীর কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে যথাসময়ে যাচ্ছে। তবে যেহেতু আজকে শেষ কর্মদিবস এবং এখন সকালবেলা, তো সেক্ষেত্রে এখন ট্রেনগুলোতে যে ভিড় বা যাত্রী চাপ সেটি তুলনামূলকভাবে কিছুটা কম। যেটি ধারণা করা হচ্ছে যে বিকেলের দিকে এই যাত্রী চাপ বাড়বে। ততক্ষণ পর্যন্ত এই যে যাত্রা সেটা কি বিকেল পর্যন্ত সেটাকে এখনকার মতন স্বস্তিদায়ক থাকে কিনা বা স্বাচ্ছন্দ্যময় থাকে কিনা সেটি আসলে যে দেখার বিষয়। তবে একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু যে শিডিউল বিপর্যয়ের তেমন কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। আমরা সকাল থেকেই দেশের বিভিন্ন গন্তব্যে যে ট্রেনগুলো যেতে দেখছি সেইগুলো কিন্তু বেশ যথাসময়েই যাচ্ছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, বিশেষ করে যে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো, অন্য বছর আমরা যদি দেখতাম যে একটি অভিযোগ থাকতো যে শিডিউল বিপর্যয়, কখনো কখনো সেই মানে শিডিউল সময়ের চাইতে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ট্রেন যাত্রায় বিলম্ব হতো। কিন্তু এবার কিন্তু যে সেটি দেখা যায়নি। আমরা সকাল থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যেতে আমরা দেখেছি এবং সেগুলো যথাসময়েই গেছে। মূলত যমুনা রেল সেতু চালু হওয়ার যে সুফল সেটিই পাচ্ছেন এমনটাই কিন্তু যে জানাচ্ছেন যাত্রীরা। তার ফলে যে এবারের যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যে ট্রেন যাত্রাটা সেটি বেশ স্বাচ্ছন্দ্যময় হচ্ছে এমনটি মনে করছেন যাত্রীরা। তার পাশাপাশিও কিন্তু যে রেলের ব্যবস্থাপনায় পরিবর্তন আসা, তার ফলেও যে যাত্রীদের যাত্রাটি এখন পর্যন্ত স্বস্তিদায়ক এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এখন দেখার বিষয়, এখন পর্যন্ত কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ট্রেন যাত্রায় বড় ধরনের কোনো অভিযোগ নেই। তারপরেও যে এখানে
খুব বেশি একটা যে শিডিউল বিপর্যয় হচ্ছে তেমনটাই নয়, যাত্রী চাপও তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে আছে। তবে এই অবস্থা বিকেলবেলায় হয়তো বা যে যাত্রী চাপ বাড়বে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে, যেহেতু আজকে শেষ কর্মদিবস। বিকেলবেলা থেকেই কিন্তু যে মানুষ আরও বেশি করে ঘরমুখী হবেন। আমরা একটু সড়ক পথের খবরাখবর জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী মনির যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মনির, রেলপথের সাথে সাথে ঈদযাত্রা শুরু হয়েছে সড়ক পথেও, এবং সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চলছে নানা প্রস্তুতি। এবং আমরা এই মুহূর্তে আছি নবীনগরে, এবং উত্তরবঙ্গগামী যেই বাসগুলো আছে এই পথ দিয়ে যায়। এবং আমরা যেটি আসলে দেখেছি যে এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর তৎপরতা দেখেছি, সেনাবাহিনী কাজ করছে, সেই সঙ্গে হাইওয়ে পুলিশও কাজ করছে। তবে আজকে সকাল থেকে যাত্রা শুরু হলেও এখনও কিন্তু তেমন একটা প্রভাব পড়েনি সড়কে, যেহেতু এখনো অফিস চলছে। এবং বলা হচ্ছে যে অফিস শেষ হওয়ার পর অর্থাৎ দুপুর থেকে বিকাল নাগাদ এই চাপটা আসলে বাড়তে পারে। এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে যেটি বলছেন যে বাড়তি যেই চাপ সেই চাপ সামাল দিতে তারা প্রস্তুত রয়েছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা প্রস্তুত রয়েছেন, এবং যাতে যেই হাইওয়ে রয়েছে সড়ক মহাসড়কে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় সেটি আসলে তারা তৎপর রয়েছে। এবং এই পথে চলাচল করা চালকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে দু একটি জায়গায় আসলে কোনো জায়গায় খানাখন্দের কারণে তাদের ধীর গতিতে চলতে হচ্ছে। সেই সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায় তাহলে আসলে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। এবং আরও যেটি আসলে এই মহাসড়কটিতে দেখা গেছে যে অটো যে চালিত যে রিক্সা, সেই রিক্সা কিন্তু চলছে, যার কারণেই কিন্তু যেই দূরপাল্লার বাসগুলো আছে তাদের এই পথটা বা এই মোড়টা পাড়ি দিতে তাদেরকে একটু ধীর গতিতে চলতে হচ্ছে। এবং যাত্রীরা যেটা বলছেন যে যাত্রীদের সাথে কথা হয়েছে, তারা নির্বিঘ্নে যাতায়াতের জন্য তারা বলছেন। কিছু কিছু ক্ষেত্রে কিছু বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে, যদিও বাস মালিকরা বলছেন তারা নির্ধারিত ভাড়াই নিচ্ছেন। তো নবীনগর থেকে ঈদযাত্রার এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং সাভারে। সময় সংবাদে আরও থাকছে। এই জায়গাটা বর্ষা হলে আর হাঁটার কোনো উপযোগী হবে না। কোনো রোগী যদি অসুস্থ এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই রাস্তাটি নির্মাণ করে চরম দুর্ভোগের হাত থেকে যাতে উনি রেহাই দেন। সড়ক যেন ময়লার ভাগাড়, রাস্তা সংস্কারের নামে 3 সংস্থার টালবাহানা, চরম দুর্ভোগে মিরপুরের মধ্য পাইকপাড়ার বাসিন্দারা। দফতরে দফতরে ঘুরেও মিলছে না সমাধান। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে কোরবানি পশুর হাট। প্রতিবারের মতো এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। মঙ্গলবার সকাল সকাল নৌপথ ও সড়ক পথে গরু নিয়ে হাটে আসেন ব্যাপারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে ওঠে হাট। প্রতিবারের মতো এবারও অপেক্ষাকৃত ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। গরু ছাড়াও পাওয়া যাচ্ছে ছাগল ও ভেড়া। গরু কিনছি 1,75,000 টাকা দিয়ে। আমরা এখনো কিনিনি, কিনবো, দাম তো চাচ্ছে বেশি। ব্যাপারীরা বলছেন গরু লালন পালনের খরচ বেড়েছে, সেই তুলনার গরুর তেমন দাম নেই। পোষাইতেছে না, এটা গরুর যে খরচ হিসেবে পোষায় না। হাটে প্রচুর গরু কিন্তু কিনতে নেই। প্রতারণা, চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে হাটে হাটে বসানো হয়েছে সিসি ক্যামেরা। কাউন্টারে রয়েছে জাল টাকা শনাক্তের মেশিন। নির্বিঘ্নে গরু কেনাবেচা করতে পারে এজন্য আমাদের পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার পুলিশ রয়েছে এবং সাদা পোশাকেও পুলিশের অবস্থান রয়েছে। সুস্থ সবল গরু কিনতে সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি মেডিকেল টিম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। ঘরের মাঠে আজ ভুটানের বিপক্ষে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। দলে থাকছেন ফাহমেদুলও। লাল সবুজের জার্সিতে খেলতে ঢাকায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। সড়ক সংস্কারের নামে 3 সংস্থার টালবাহানায় দুর্ভোগের শেষ নেই মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকার হাজারো মানুষের। ড্যাপের নকশা বলছে রাস্তা হওয়ার কথা 30 ফুট চওড়া, কিন্তু বাস্তবতা ভিন্ন।
রাস্তার এক পাশ সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণে আর অন্য পাশ স্থানীয়দের দখলে থাকায় আছে মাত্র 12 ফুট। স্থানীয়দের দাবি, সুয়ারেজের কাজ করার সময় সহজে সীমানা দেয়াল ভেঙে গেলে কাজ আটকে দেয় সংস্থাটি। আবু সাইদ নিশানের রিপোর্ট। সড়ক নাকি ময়লার ভাগাড় তা বোঝাই দায়। জায়গায় জায়গায় খানাখন্দ, আর এর মাঝেই নিত্যদিনের চলাচল হাজারো মানুষের। বর্ষায় জলাবদ্ধতা আর গ্রীষ্মে ধূলিদূষণ নিয়ে দুর্ভোগে আছেন মিরপুরের মধ্য পাইকপাড়া এলাকার বাসিন্দারা। প্রায় 1.5 বছর ধরে ঝুলে আছে মিরপুরের মধ্য পাইকপাড়ার লালওয়াল সড়কের কাজ। দুর্ঘটনা, নিরাপত্তা ঝুঁকি, জলাবদ্ধতায় ভোগান্তিতে হাজারো মানুষ। মূলত 3 সংস্থার সমন্বয়হীনতায় বন্ধ হয়ে আছে কাজ। ট্যাপের নকশা অনুযায়ী এই সড়কটি 30 ফুট হওয়ার কথা। প্রায় 1 কিলোমিটারের এই সড়ক যুক্ত হওয়ার কথা দারুসালামের মূল সড়কে, কিন্তু বিদ্যমান 12 ফুট সড়কে প্রায় 1.5 বছর আগে সুয়ারেজের কাজ শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। এক পর্যায়ে সড়ক লাগোয়া সড়ক ও জনপদের সীমানা দেয়াল ভেঙে পড়ে রাস্তার উপর। স্থানীয়দের দাবি, নিরাপত্তা ইস্যুর দোহাই দিয়ে সিটি কর্পোরেশনের কাজে বাধা দেয় সওজ। তারপর থেকেই চলাচলের অনুপযোগী এই রাস্তাটি। কলাম এবং ফাউন্ডেশন বিহীন ওয়াল ভেঙে যাওয়ার কারণে কাজটি বন্ধ হয়ে আছে। এই ওয়ালের জন্য তারা ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে, ওই মামলার কারণেও কাজটা স্থগিত হয়ে আছে। সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেবের নিকট যে অতি দ্রুত এই রাস্তাটি আমাদের নির্মাণ করে চরম দুর্ভোগের হাত থেকে যাতে উনি রেহাই দেন। কয়েক দফা রাজুক, সওজ ও সিটি কর্পোরেশনে গিয়েও সুরাহা পাননি এলাকার মানুষ। রিক্সা পড়ে যায়, এখানে মানুষ চলাফেরা করে যায়, অন্ধকার তো দেখেই না কিছু, গাড়ি বের করতে পারে না। অনেক ভাড়াটিয়া এখান থেকে চলে গেছে ইতিমধ্যে। কোনো রোগী যদি অসুস্থ এখান থেকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই জায়গাটা বর্ষা হলে আর হাঁটার কোনো উপযোগী হবে না। অবশ্য 3 সংস্থাই বলছে তারাও চান সড়ক নির্মিত হয়ে জনদুর্ভোগ কমুক। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তার দাবি, রাস্তার কাজে কোনো বাধা দেয়া হয়নি। 12 ফিট রাস্তায় যখন আমি পাইপ খনন করে ঢুকাতে চাই তখন ওই ওয়ালটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই কারণেই মূলত আমরা কাজটা বন্ধ রেখেছি। কিন্তু যদি আমরা সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে আরও অতিরিক্ত জায়গা পাই, ওয়ালটা যদি একটু সরে যায়, তাহলে আমরা এই প্যাকেজের আওতায় আমরা 30 ফিট রাস্তা করতে পারবো। বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে, স্বাভাবিক মানে একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে নানা রকমের। তার মানে এই না যে এখানে মেনটেন্যান্স ওয়ার্ক রাস্তার করা যাবে না। আমার ধারণা অন্য কোনো কারণ থাকতে পারে। মেনটেন্যান্স কাজ করতে হলে যদি আমাদের অ্যাভেলেবেল ল্যান্ড থাকে, এটা সরকারি সিদ্ধান্তের আলোকে আমরা সেই ব্যবস্থা নিতে পারবো। 18 ফিট রাস্তা আমি যখন বের করব, সেক্ষেত্রে যেটা করতে হবে, 2 পাশে আমাকে রাস্তা নিয়ে নিতে হবে। আমাদের 2 পক্ষের সাথে বসে একটা সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে হবে। এখন প্রশ্ন থেকেই যায়, সব সংস্থা রাস্তা নির্মাণের পক্ষে থাকলেও কেন আটকে আছে কাজ? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই মুহূর্তে বালাগঞ্জ উপজেলায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি কুশিয়ারা তীরবর্তী উপজেলা বালাগঞ্জ উপজেলা। এই বালাগঞ্জ উপজেলার পাশ দিয়ে একেবারে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই ভবনটার ঠিক পিছনে হচ্ছে গিয়ে কুশিয়ারা নদী। এই কুশিয়ারা নদী সামনে যে ফেঞ্চুগঞ্জ পয়েন্ট, এই পয়েন্ট এবং পিছনে বিয়ানীবাজারের যে পয়েন্টটি আছে, সেই পয়েন্ট এবং জকিগঞ্জের পয়েন্ট, 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। এর কারণেই এই সমস্ত এলাকার বেশ কিছু জায়গা পানি উঠে গিয়েছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কি বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক, এবং এই সড়কই পানি নিচে তলিয়ে গেছে। আরও বেশ কিছু কয়েকটি জায়গায় পানিতে তলিয়ে গেছে। এবং আমাকে সিলেটের জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, সেটি হচ্ছে কি সিলেটের যে 13টি উপজেলার জন্য 200 মেট্রিক টন চাল ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। এবং সীমান্ত তীরবর্তী যে 5টি উপজেলা, সে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এবং জকিগঞ্জ, এই 5টি উপজেলার জন্য অতিরিক্ত 50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সব কিছু মিলে বলা যায় যে বন্যার যে প্রস্তুতি বা বন্যা হলে যে মানুষেরকে উদ্ধার করা, সব কিছু কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। জকিগঞ্জের বেশ পানি 3টি জায়গা ভাঙনের ফলে কুশিয়ারা বেশ কয়েকটি জায়গা নিমজ্জিত হয়েছে। এবং আরেকটি খবর আমাকে জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ জানিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে যে যেই
পর্যটন কেন্দ্রগুলো রয়েছে ভোলাগঞ্জের সাদা পাথর কিংবা জাফলং কিংবা বিছনাকান্দি কিংবা রাতারগুড় এই পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যাওয়ার কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়নি। যেটা করা হয়েছে, যেমন ভোলাগঞ্জের যে সাদা পাথরে যেতে গেলে নৌকার প্রয়োজন হয় এবং নৌকাগুলো আপাতত বন্ধ রেখেছে, কারণ ওখানে নৌকাগুলোর যে স্রোত সেই স্রোতের সাথে টিকতে না পারার কারণে বন্ধ রাখা হয়েছে। মোটামুটি এই ছিল সিলেট অঞ্চলের যে পানি বেড়ে গেছে সুরমা এবং কুশিয়ারা, এর ফলে ভোগান্তি সৃষ্টি হয়েছে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর এবং ময়মনসিংহের সীমান্ত এলাকা দিয়ে ৩২ জনকে পুশিন করেছে বিএসএফ। গতরাত ১টা থেকে ২টার মধ্যে সীমান্ত দিয়ে তাদের ঠেলে বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে ২২ জন নারী, ৯ জন পুরুষ এবং ১ শিশু রয়েছে। আটককৃতরা জানিয়েছেন বিভিন্ন সময় তারা দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারত গিয়েছিলেন। এর আগে সোমবার গভীর রাতে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্তে ২২ জনকে পুশিন করে ভারত। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকা এসে পৌঁছেছেন সমিত সোম। লাল সবুজের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন কানাডা প্রবাসী এই ফুটবলার। দলের সঙ্গে মানিয়ে নিয়ে সিঙ্গাপুর ম্যাচে বড় ভূমিকা রাখার প্রত্যাশা সমিতের। হামজা ফামিদুল এবার লাল সবুজের দেশে এলেন সমিত সোম। কানাডা থেকে বাংলাদেশ দূরত্বটা ১১,০০০ কিলোমিটারের। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। স্বাভাবিকভাবেই যে কারো শরীরে জেঁকে বসবে ক্লান্তি, যার কিছুটা ছাপ আছে সমিতের চোখে মুখেও। তবে দেশের মাটিতে পা রেখে সব ক্লান্তি যেন নিমিষেই উধাও এই মিডফিল্ডারের। এটা খুব এক্সাইটিং এখানে আসতে, সবাইকে দেখতে, আর একটু এক্সাইটমেন্ট আছে ফুটবলের উপরে। সো আমি জাস্ট এক্সাইটেড, আর হোপফুলি আমরা ভালো করতে পারি। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সমিতের। এ ম্যাচের প্রহর গুনছেন দেশের কোটি ফুটবল ভক্তরা। অপেক্ষা সমিতের ফুটবল শৈলী দেখার। লাল সবুজের জার্সি গায়ে তুলতে তর সইছে না সমিতেরও। এটা তো মেইন ফোকাস আমার। আমি তো এটার খেলার উপরে চিন্তা করছি। আমরা কোচের সাথে কথা বলছি, আমরা কীভাবে খেলতে চাই, আমার কি রোলটা কি। সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে, ট্রেনিংও করতে। আমরা ২-৩ হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য। সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে, সবার সঙ্গে মিট করতে। এদিন ভোর ৫:৩০টায় অবতরণ করে সমিত সোমকে বহনকারী বিমান। গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরও ব্যাগ না পাওয়া এয়ারপোর্টে তাকে থাকতে হয় আরও ৩০ মিনিট। যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের হাত নাড়িয়ে বিদায় জানিয়ে জাতীয় দলের টিম হোটেলের পথে রওনা হন সমিত। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীর হোম অভিষেক হচ্ছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পাশাপাশি সিঙ্গাপুর ম্যাচের কম্বিনেশন সেট করতে চান হাভিয়ার কাবরেরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়ারা। ম্যাচটি ফ্রেন্ডলি হলেও গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে একেবারে শুরুর একাদশে খেলবেন হামজা চৌধুরী। তাছাড়া খেলার সম্ভাবনা আছে ফাহমেদুল ইসলামেরও। হামজা আশায় এই মুহূর্তে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবে মানছে ভুটান। তারপরও স্বাগতিকদের চ্যালেঞ্জ জানিয়ে জয় তুলে নিতে চায় অতিথিরা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। তাবুর শহর মিনার পথে লাখ লাখ হাজি। পরদিন আরাফাতের ময়দানে যাত্রা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে রাজধানীবাসী। কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়। সময় মতো ছেড়ে যাচ্ছে সব ট্রেন। সড়কেও স্বস্তির যাত্রা। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।